আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতির সাথে আন্তর্জাতিক রাজনীতি বর্তমান সময়ে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। এবং এই আন্তর্জাতিক রাজনীতির প্রভাবে বাংলাদেশের ক্ষমতার উত্থান হয়েছে, আবার ক্ষমতার পতনও হয়েছে। ৫ই আগস্ট শেখ হাসিনার যে সরকার ছিল বা আওয়ামী লীগের যে সরকার ছিল, তার পতনের পিছনে যেমন আন্তর্জাতিক রাজনীতির একটি প্রভাব ছিল, ঠিক একইভাবে ৫ই আগস্ট পরবর্তীতে বিভিন্ন সময়ে আমরা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বহাল বা আওয়ামী লীগের পুনরায় রাজনীতিতে ফিরে আসা, এই বিষয়টিতেও কিন্তু আন্তর্জাতিক মহলের বিভিন্ন ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা এবং সংলাপ আমরা লক্ষ্য করছি। তবে আওয়ামী লীগের ক্ষেত্রে বিষয়টা প্রথম দিকে অন্যরকম ছিল এবং বর্তমানে আওয়ামী লীগের ক্ষেত্রে বিষয়টা অন্য রূপ ধারণ করেছে। সাধারণত পতন হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে, তারা ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার জন্য অপেক্ষমান ছিল এবং অনেকের কাছ থেকে এই ধরনের মতামত পাওয়া গিয়েছে বা এই ধরনের ধারণা পাওয়া গিয়েছে যে ট্রাম্প প্রশাসন যদি ক্ষমতায় চলে আসে, অর্থাৎ আমেরিকার নির্বাচনে যদি ট্রাম্প প্রশাসন জয়লাভ করে, তাহলে শেখ হাসিনার সরকারকে পুনরায় বহাল করতে সহযোগিতা করবে কিংবা সরাসরি হস্তক্ষেপ করবে। আবার ভারত, যেখানে দক্ষিণ এশিয়ার একটি অন্যতম মুড়ল রাষ্ট্র হিসেবে বর্তমানে ধরে নেওয়া হচ্ছে, সেই মুড়ল রাষ্ট্র কিন্তু অনেকটা আওয়ামী লীগকে সমর্থন করে থাকে। সেই হিসাবে পতনের পরপরই কিন্তু ভারত এবং আমেরিকার যে সুসম্পর্ক রয়েছে, এই সুসম্পর্কের উপর ভিত্তি করে কিন্তু বাংলাদেশের রাজনীতির পটভূমির হিসাব নিকাশ অনেকেই করেছে। তবে আমেরিকার নির্বাচন হওয়ার পর যখন ট্রাম্প প্রশাসন জয়লাভ করলো এবং ট্রাম্প প্রশাসন জয়লাভ করার পর ডোনাল্ড ট্রাম্প যদিও বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে উনি বার্তা দিয়েছেন, কিন্তু আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীদের ধারণা ছিল যে ভারত এবং আমেরিকার সরাসরি হস্তক্ষেপে ডক্টর ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকারকে থেকে সরিয়ে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বহাল তবিয়তে ক্ষমতায় আসতে দেওয়া হবে, অথবা আওয়ামী লীগকে তাদের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। এই ধারণাটি কিন্তু অনেকটাই ভুল প্রমাণিত হয়েছে। আমেরিকা কিংবা ডোনাল্ড ট্রাম্প অথবা ভারত কিংবা নরেন্দ্র মোদী, এই দুই সরকার কোনোভাবেই কিন্তু সরাসরি শেখ হাসিনাকে এখন পর্যন্ত ক্ষমতায় বহাল করতে সক্ষম হয়নি। অদূর ভবিষ্যতে এটা আসলে সম্ভব হবে কি না, এটাও কিন্তু অনেকটা দূরদর্শিতার বিশ্লেষণের ব্যাপার। তবে বর্তমানে যে জিনিসটি দেখা যাচ্ছে বা লক্ষ্য করা যাচ্ছে, ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণ করার পর কিন্তু এই যে দীর্ঘ ১-১.৫ মাস, এই ১-১.৫ মাসের ব্যবধানে কিন্তু ভারতের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন, নরেন্দ্র মোদী, উনাকে ট্রাম্প প্রশাসনের ডোনাল্ড ট্রাম্পের সাথে একান্ত একটি সাক্ষাৎকারে আমরা দেখতে চলেছি। এবং সেই একান্ত সাক্ষাৎকার সাধারণত ১২ অথবা ১৩ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এবং এমনটি বার্তা ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের গণমাধ্যমে কিন্তু ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। তবে গণমাধ্যমের বার্তা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি, তিনি হচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব এবং উনার বক্তব্য অনুসারে সাধারণত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী একান্ত একটি বৈঠকে বসতে চলেছেন এবং একান্ত সেই বৈঠকে উনি যেভাবে উল্লেখ করেছেন সেটি হচ্ছে আমেরিকা এবং ভারতের মধ্যকার যে সকল কূটনৈতিক সম্পর্ক রয়েছে বা বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, এ সকল বিষয় নিয়ে আলোচনা হবে। এবং বিশ্লেষকরা সাধারণত মনে করছেন যে এই সকল বিষয়ে আলোচনার পাশাপাশি যেহেতু বাংলাদেশ নিয়ে বর্তমানে এবং অতীতে বেশ আলোচনা এবং সমালোচনা হয়েছে আন্তর্জাতিক মহলে, সুতরাং ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী তাদের বৈঠকে বাংলাদেশের বিষয়টি আলোচনায় মুখ্য রাখবেন। আর যেহেতু ভারত সাধারণত আওয়ামী লীগকে এখন পর্যন্ত পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে,
যার একটি উদাহরণ আমরা দেখতে পাচ্ছি সাধারণত এই বিগত দিন শেখ হাসিনার ভাষণ প্রসঙ্গে বাংলাদেশ থেকে যে বার্তা দেওয়া হয়েছে ভারতীয় দূতাবাসে যে ভারত থেকে কেন শেখ হাসিনা বিভিন্ন ধরনের বার্তা প্রচার করছেন। এর পরবর্তীতে কিন্তু ঠিকই বাংলাদেশ দূতাবাসকে আবার ভারত সরকার তলব করে তারা সেখানে জানায় যে এটি শেখ হাসিনার একটি একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং ভারতের কোনো মাধ্যম ব্যবহার করে কিন্তু বাংলাদেশে কোনো প্রকার বক্তৃতা বা ভাষণ তিনি দিচ্ছেন না। সুতরাং এখানে ভারতের প্রকৃতপক্ষে কিছু করার নেই। এখান থেকে কিন্তু স্পষ্টভাবে প্রমাণিত হয় যে ভারত সরকার প্রকৃতপক্ষে আশ্রিত শেখ হাসিনা, যিনি রাজনৈতিক আশ্রয়ে ভারতে রয়েছেন, উনাকে সরাসরি বুঝতে না দিলেও কিন্তু উনার প্রতি যে সহমর্মিতা রয়েছে বা উনার রাজনৈতিক দলের প্রতি যে সহযোগিতা রয়েছে সেটি কিন্তু তারা প্রকাশ করছে বা সেটি দেখা যাচ্ছে। এবং আওয়ামী লীগের যত শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন এদের ৮০% কিন্তু বর্তমানে ভারতে বিভিন্নভাবে রাজনৈতিক আশ্রয়ে বিভিন্ন রাজ্যে অবস্থান করছেন। সুতরাং এখানে বলা যায় যে ভারত প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে সমর্থন করছে এবং আওয়ামী লীগের ব্যাপারে নরেন্দ্র মোদী যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসবেন তখন অবশ্যই কথা বলবেন। এখন বাংলাদেশের ভাগ্য প্রকৃতপক্ষে আসলে কি সেই মিটিংয়ে বা সেই একান্ত যে সাক্ষাৎকার রয়েছে, সেই একান্ত সাক্ষাৎকারে নির্ধারিত হবে কি হবে না এটা নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন ওঠা শুরু হয়েছে। আবার এই বৈঠক পরবর্তীতে প্রকৃতপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি কোন দিকে যাবে এবং শেখ হাসিনার রাজনীতির অবস্থান কোন দিকে যাবে এটি নিয়েও কিন্তু নানা ধরনের প্রশ্ন ওঠা শুরু হয়েছে। অনেকে বলছেন যে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে সাধারণত এই বৈঠকের পর। এর পেছনে মূল যে কারণ সেটি হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নির্বাচন দেওয়ার যে বিষয়টি রয়েছে এবং নিরপেক্ষতা বিষয়ক যে বিষয়টি রয়েছে এই দুটি বিষয়ে কিন্তু নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এবং জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে আশ্বাস ভরসা ভালোবাসা ছিল সেটিও কিন্তু অনেকটা উঠতে শুরু করেছে। অর্থাৎ জনগণের কাছে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দিক থেকে কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে এবং আমরা দেখেছি যে বাংলাদেশ ইস্যুতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন মোড়ল রাষ্ট্র কিন্তু একটি বিষয়ে বার্তা দিয়েছে এবং সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ ফিরিয়ে আনতে সবাই চায়, সবাই চেষ্টা করবে এবং বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচনে যতটুকু সাহায্য সহযোগিতা বা হস্তক্ষেপ করা প্রয়োজন আন্তর্জাতিকভাবে যারা সাধারণত আন্তর্জাতিক বিশ্বকে পরিচালনা করে থাকেন, আন্তর্জাতিক রাজনীতিকে পরিচালনা করে থাকেন, তারা সাহায্য সহযোগিতা করবেন। সেই হিসাবে অন্তর্বর্তীকালীনের যে সরকার রয়েছে বর্তমানে তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ উঠছে বা তাদের নিরপেক্ষতা নিয়ে যে সকল প্রশ্ন উঠছে তাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন তারা দিতে পারবে কিনা এটিও কিন্তু একটি মুখ্য বিষয়। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু নিরপেক্ষ থেকে এই নির্বাচন দিতে পারবেন এটি নিয়েও কিন্তু নানা ধরনের বিচার বিশ্লেষণ চলছে। আবার অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা যেভাবে রাজনৈতিক দল সৃষ্টির কথা বলছেন সেই হিসাবে সাধারণত নিরপেক্ষতা বিষয়ক যে প্রশ্নটি রয়েছে সেটি কিন্তু সবার উপরে এখন চলে এসেছে। আরেকটি বিষয় যেটি সাধারণত বিএনপি যে রাজনৈতিক দল বাংলাদেশে রয়েছে তাদেরকে বলতে শোনা যায় এবং সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন দিতে চায় না। সাধারণত তারা চায় তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে। সেই হিসাবে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী যে বৈঠকে অংশগ্রহণ করবেন সেখানে বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুষ্ঠু একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হওয়ার বিষয়ে আলাপ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আলাপ আলোচনা হবে এবং এরই প্রেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে বা বাংলাদেশের রাজনীতির যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ অনেকটাই পরিবর্তন হবে। সুতরাং এখানে ধারণা করা যায় যে বাংলাদেশের ভাগ্য সাধারণত এই মিটিং এর উপর বা এই বৈঠকের উপর অনেকটা
ডিপেন্ড করছে। তবে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে বা শেখ হাসিনা প্রকৃতপক্ষে এই মিটিং থেকে কতটুকু উপকৃত হবেন, এ বিষয়ে সুস্পষ্ট কোনো বার্তা বা ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে যে বিষয়টি ধারণা করা হচ্ছে সেটি হচ্ছে, যদিও বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়, তাহলে আওয়ামী লীগের প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে এবং আওয়ামী লীগের প্রসঙ্গ নিয়ে আলোচনা হলে সাধারণত প্রত্যেকটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ থেকে শুরু করে বিএনপি, জামাতে ইসলাম এবং অন্যান্য ছোটখাটো যে সকল রাজনৈতিক দল রয়েছে, সেগুলোর বাংলাদেশে রাজনীতি করা এবং সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে কিন্তু কথাবার্তা হবে বলে ধারণা করা হচ্ছে। সেই হিসাবে কিন্তু এখানে আওয়ামী লীগের মাঠ রাজনীতিতে ফেরার জন্য যে সকল বিষয়বস্তু প্রয়োজন, সে সকল বিষয়বস্তুতে আন্তর্জাতিক মোড়ল, সেটি যদি আমরা ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা প্রশাসনকেই ধরি অথবা নরেন্দ্র মোদী বা ভারতকেই ধরি, তারা কিন্তু এখানে হস্তক্ষেপ করবে। আর এই হস্তক্ষেপ যদি হয় এবং এই কূটনৈতিক তৎপরতা যদি সফল হয়, তাহলে আওয়ামী লীগের জন্য অনেকটাই লাভজনক পরিস্থিতি বাংলাদেশে দাঁড় করাবে।